এদিকে গ্রেফতার হতে চলেছেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। শেষ রক্ষা হলো না তারেক রহমানের। নতুন কৌশলে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। গোপন সূত্রে খবর পাওয়া গেছে তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ও সোহুল হোসেন গ্রেপ্তার হতে যাচ্ছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো। খোদার কসম করে বলতেছি, পুলিশ হত্যার বিচার হবেই হবে, আজ নয়তো কাল। কিন্তু যত দেরিতে হবে ততই সমস্যা বাড়বে। জিয়াউর রহমানের মতে তারেক রহমানের পরিণতি হবে, মনে রাখে। একাকারে তারেক রহমানের কোমরে করে ভেঙে ফেলা হয়েছিল, নিঃশ্বাস নিয়ে প্রাণে বাঁচার জন্য মুসলিকা দিয়া বিদেশে ফেলা গেছিল, যে বাংলাদেশে কোনোদিন আসবে না, রাজনীতিও করবে না। তাদের কোনো রেহাই নেই, হত্যার বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। কোন কৌশলে দেশে ফিরছে আওয়ামী লীগ, যা জানালেন শমা রেজাউল করিম। আওয়ামী লীগের অবস্থান, দেশে ফিরে আসা এবং রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে ওঠা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক বক্তব্য আছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পিতা খুনি জিয়াউর রহমানের মতে তারেক রহমানের পরিণতি হবে, মনে রাখে। একাকারে তারেক রহমানের কোমরে করে ভেঙে ফেলা হয়েছিল, নিঃশ্বাস নিয়ে প্রাণে বাঁচার জন্য মুসলিকা দিয়া বিদেশে ফেলা গেছিল, যে বাংলাদেশে কোনোদিন আসবে না, রাজনীতিও করবে না। কিন্তু বিদেশে যাইয়া 9 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে 24 দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেন এক এক করে করে। 24-এর 5 আগস্ট এই যে সন্ত্রাসী হামলার মাধ্যমে এতগুলো পুলিশ সদস্য হত্যা করলো, 3000-এর অধিক 3700 পুলিশকে হত্যা করলো। একদিকে পুলিশ হত্যার বিচার তো করবাই না, অন্যদিকে পুলিশ বাহিনীকে রাজাকারদের সাথে তুলনা, যে পুলিশ হত্যা বিচার হইলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদেরও বিচার হবে। এর মানে কি বুঝাইলো? যারা সেদিন পুলিশকে নির্মমভাবে হত্যা করছে তারা দেশপ্রেমিক, তারাই প্রেমিক, আর পুলিশ ছিল রাজাকার, জঙ্গি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে হাজার হাজার সেনাবাহিনীকে হত্যা করছিল 5 মিনিটের বিচার কার্যের মাধ্যমে। ক্ষোভে চট্টগ্রাম বিদ্রোহের মাধ্যমে একেবারে ব্রাশ ফায়ার করে জিয়াউর রহমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, এক টুকরা মাংস খুঁজে পাওয়া যায় না। একটা বাক্স কবর নিয়ে রাজনীতি করার জন্য ওই একটা বাক্স মাটি দেওয়া হয়েছে, আর আগামী তখন খালেদার কবর নিয়ে রাজনীতি, আর কোনো কিছুই না। পুলিশের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি করা হয়েছে, যে পুলিশ সদস্য এক বাপের জন্ম, যার ভিতরে ন্যূনতম দেশপ্রেম আছে, সে চুপ থাকবে না। মনে রাখেন, সুযোগ আসবে, সময় সব সময় এক কুলে চলে না। এটা বাংলাদেশ জোয়ার ভাটার দেশ, সকালে পানি একদিক যায়, বিকালে অন্যদিকে আহে। আমি নিজে সাক্ষী, 24-এর 5 আগস্ট যাত্রাবাড়ি থানার পুলিশ সেদিন অস্ত্র মাটিতে রেখে হাত উপর করে বলতেছিল, আমরা স্যালেন্ডার, আপনারা আমাদের উপর আক্রমণ করেন না, আপনারা আন্দোলন করতেছেন ওদিক দিয়ে করেন, রাস্তায় কোনো সমস্যা না, আমরা আপনাদেরকে কোনো বাধা দেব না। কিন্তু সেদিন হায়নার দলেরা সেই কথা শুনে নাই, বলতেছিল নারায় তাকবীর ধ্বনি দিতেছিল, আর বলতেছিল পোড়াইয়া মার সব হবে, পেট্রোল ঢাল, বোমা মার সব হবে, এই কথাগুলো বলতেছিল। তাদের নির্মম ভাবে পিটে হত্যা করে শরীরে পেট্রোল ঢেলে জ্বালাই দেওয়া হয়েছিল। এটা আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। এত ক্ষোভ পুলিশের উপরে ছিল না, ক্ষোভের কথা বলা হয় তাহলে নারী পুলিশ কনস্টেবল 7 মাসের অন্তর সপ্তাহ, তারপর কিসের ক্ষোভ? সে কার নামে মামলা দিচ্ছে, সে কারে আলাইছে, কারে ঘুম থেকে সে গ্রেপ্তার করে নিয়ে আসছে। সে বারবার বলতেছিল, ভাই আমার পেটে বাচ্চা আছে, আমি 7 মাসের অন্তর সপ্তাহ, আমাকে ছেড়ে দেন, আমাকে মাইরেন না। সেদিনও হায়নার দলেরা তাদেরকে ছেড়ে দেয় নাই, ছেড়ে দেয় নাই, তাদেরকে নির্মম ভাবে সেই নারী পুলিশ কনস্টেবলকে মারছিল, হত্যা করছিল। খোদার কসম করে বলতেছি, পুলিশ হত্যার বিচার হবেই হবে, আজ নয়তো কাল। কিন্তু যত দেরিতে হবে ততই সমস্যা বাড়বে, যত দ্রুত এর বিচার হবে ততই সমস্যা রাষ্ট্র থেকে কমবে। কখনো বলি না যে শুধু পুলিশ হত্যার বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। স্নাইপারের মাধ্যমে কারা সেদিন ছাত্র সাধারণ মানুষকে হত্যা করে আন্দোলন বেগবান করেছে, অবশ্যই তাদের বিচার হবে। আবু সাইদকে কারা হত্যা করেছে, অবশ্যই তাদের শনাক্ত করা হবে। আবু সাইদ সেদিন পুলিশের গুলিতে নিহত হয় নাই, তাকে পিছন থেকে আঘাত করে হত্যা করা হয়েছে। আমি প্রত্যেকজন পুলিশ সদস্য ভাইদের কাছে বলবো, অনুরোধ করব, যদি এক পিতার জন্ম হয়ে থাকেন, যদি আপনার দেহে ন্যূনতম দেশপ্রেম থাকে, তাহলে আপনার সহকর্মী হত্যার বিচারের বিষয় বুকে হাত দিয়ে শপথ নিতে হবে। আর পুলিশের মধ্যে কিছু দুষ্কৃতিকারী আছে, রাজাকারের বাচ্চা আছে, যেগুলো ইতিপূর্বে ওই যে বাহার এই সাতযাত্রা, তারা পুলিশ হত্যার সাথে জড়িত, যে কারণে তারাই চাকরি জীবনে এই বাহিনীতে থাকা পর্যন্ত পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়ে কথা বলে নাই। কিছুদিন আগে আপনার বাহিনীর প্রধান বলেছে পুলিশ অফিসার হবে, আর সালাউদ্দিন বলেছে পুলিশরা রাজাকার ছিল, তাদের হত্যার বিচার হলে 71-এর মুক্তিযোদ্ধাদের বিচার হবে। আরে যে লোকটা
কোনটা সরকার পতনের আন্দোলনে পুলিশকে মারা আর রাষ্ট্র তৈরির জন্য আন্দোলনে রাজাকারকে মারা, এই সাধারণ সিম্পল মিনিংটাই বুঝে না, সে তো রাজাকারের বাচ্চা। সুতরাং আপনার বাহিনীর মধ্যে সেই রাজাকারের বাচ্চাদেরকে আপনাদের শনাক্ত করতে হবে, বিচার হবেই হবে, একদিন আগে বা পরে। মানবজমিন পত্রিকা বলছে যে এই সূত্রে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, গোপনে ব্যালট পরিবহন এবং ছক অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশকে প্রভাবিত করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগুলোর অংশ। বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ১/১১ সরকারের শীর্ষ কুশীলবদের গ্রেফতার করতে শুরু করার পর এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে প্রধানত দুটো বিষয়কে সামনে নিয়ে আসতে চাইছেন, দুটো ষড়যন্ত্র ফাঁস করে সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে শাস্তির আওতায় নিয়ে আসতে চাইছেন তারেক রহমান। প্রথমত যেই সেনা কর্মকর্তারা তাকে, তার ভাইকে, তার মাকে গ্রেফতার করে কারা হেফাজতে নিয়ে গেছেন, সেনা হেফাজতে তারেক রহমানের উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছেন এবং এই পরিবারটাকে বিচ্ছিন্ন করে রেখেছেন, সেই সেনা কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের একটা শাস্তির ব্যবস্থা করতে চান তারেক রহমান। এর পাশাপাশি এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে স্পষ্ট হচ্ছে যে 2008-এর নির্বাচনটি আসলে ষড়যন্ত্রমূলক ছিল এবং 2008-এর নির্বাচনে ষড়যন্ত্র করে ডিজিএফআই এবং সেনা কর্মকর্তারা মিলে তখনকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একটা নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনেছিল, আওয়ামী লীগকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দিয়েছিল এবং বিএনপিকে মাত্র 30টি আসন দিয়ে একটা অকার্যকর বিরোধী দলে পরিণত করেছিল। এই নীল নকশা সামনে নিয়ে আসতে চাইছেন তারেক রহমান। তারেক রহমানের মা খালেদা জিয়া বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে এক রকমের যোগসাজশ করে এই শেখ হাসিনা ১/১১ সরকারের পর ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বাংলাদেশ সহ মানে দেশে বিদেশে সকল সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং নির্বাচনী পর্যবেক্ষকরা 2008-এর নির্বাচনটিকে বরাবর বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করে এসেছে। অথচ এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাবরের মতো সম্পাদকেরা সক্রিয় হয়ে উঠেছেন এবং এমন খবর দিচ্ছেন যে 2008 সালের ওই নির্বাচনটি সাজানো একটা নির্বাচন ছিল এবং সেই বিষয়টি অবশেষে এখন প্রকাশ পেতে শুরু করেছে। এখন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান লিখছেন যে 2007 সালের ১/১১ সরকার গঠিত হওয়ার পর মার্চ মাসে 7ই মার্চ গ্রেফতার হওয়ার আগেও তারেক রহমান তাকে ফোন করেছিলেন। গ্রেফতার হওয়ার কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান হুইপ এবং তখন তারেক রহমানের যিনি ব্যক্তিগত পিএস ছিলেন নুরুদ্দিন অপু, তার মাধ্যমে ফোন করেছিলেন মাহমুদুর রহমানকে এবং ফোন করে জিজ্ঞেস করেছিলেন তারেক রহমান মাহমুদুর রহমানের কাছে পরামর্শ চেয়েছিলেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছ থেকে, মঈনু আহমেদ এবং মাসুদ উদ্দিনের কাছ থেকে তার কাছে প্রস্তাব এসেছে, হয় তিনি বিদেশে নির্বাসনে চলে যেতে পারেন, না হলে কারাবরণ করতে পারেন। এখন মাহমুদুর রহমান লিখছেন যে তিনি তখন তাকে পরামর্শ দিয়েছিলেন তারেক রহমানকে যে যদি বাবা মায়ের মতো রাজনীতিতে থাকতে চান তাহলে যেন তিনি কারাবরণ করেন এবং এরপর 7ই মার্চ কারাবরণ করেন তারেক রহমান এবং ব্যাপক নির্যাতনের শিকার হন। 2008 সালের সেপ্টেম্বরে গিয়ে অবশেষে তিনি তার মায়ের সঙ্গে সেনা কর্মকর্তাদের একটা দর কষাকষি সমঝোতা, গোয়েন্দা কর্মকর্তাদের এক রকমের আলাপ আলোচনার ভিত্তিতে মুচলেকা দিয়ে এক রকমের রাজনৈতিকভাবে নির্বাসনে যান 17 বছরের জন্য 2008 সালের সেপ্টেম্বরে এসে। যেই প্রক্রিয়া সম্পর্কে আবার জেমস এফ মরিয়ার্টি, তখনকার মার্কিন রাষ্ট্রদূতের তার বার্তা এবং মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম এই বইয়ে উল্লেখ পাওয়া যায়। এই যে তারেক রহমানের এই পরিস্থিতি, এই নিয়ে লিখতে গিয়ে ১/১১ দুঃসময় ভোলা যায় না। এই প্রসঙ্গে লিখতে গিয়ে মাহমুদুর রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে সে সময় যে ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় ডিজিএফআই এবং সেনা কর্মকর্তারা একটা সাজানো নির্বাচন করেন যার মাধ্যমে তারা আওয়ামী লীগকে এক ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দেওয়া নিশ্চিত করেন। মানবজমিন পত্রিকা এর চেয়েও বিস্ফোরক এক প্রতিবেদন ছেপেছে। মানবজমিন পত্রিকা লিখছে এখন কারাগারে আটক যে দুই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আর জেনারেল মামুন খালেদ, তারা সুস্পষ্টভাবে রিমান্ডে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় একথা উল্লেখ করেছেন যে 2008 সালের নির্বাচনটিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তারা নানা রকম কৌশল অবলম্বন করেছিলেন এবং এর মধ্যে একটা কৌশল ছিল অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, ১/১১ জমানার ভোট, বাড়তি ব্যালট ছাপার অভিযোগ কাঠগড়ায় যারা। এই শিরোনামে মানবজমিন যে রিপোর্ট করেছে সেখানে তারা সুস্পষ্ট ভাবে বলেছে যে 2008 সালের সেই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের এটিএম শামসুল হুদা এরই মধ্যে মারা গেছেন। এখনো জীবিত আছেন দুই নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যিনি সবে ইউনূস সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন, আর আছেন আরেকজন জীবিত নির্বাচন কমিশনার সোহুল হোসেন। এই দুজনকেই নাকি এখন তারেক রহমান সরকার নজরদারির মধ্যে রেখেছে এবং যে কোনো সময় তারা গ্রেফতার হতে পারেন। মানবজমিন বলছে যে 2008-এর পরে আওয়ামী লীগ আমলের যেসব প্রশ্নবিদ্ধ নির্বাচন 2014, 2018, 2024 এই সব নির্বাচনের কমিশনাররাই তো প্রধান নির্বাচন কমিশন
কমিশনাররা এরই মধ্যে কারাগারে আটক হয়েছেন। কাজেই সে সময় অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করা সক্রিয় এই দুই নির্বাচন কমিশনারকে খুব শিগগিরই তারেক রহমান সরকার গ্রেফতার করতে যাচ্ছেন এবং সেজন্য তারা এরই মধ্যে নজরদারিতে আছেন। মানবজমিন ফোনও করেছিল ব্রিগেডিয়ার সাখাওয়াতকে এবং সোহুল হোসেনকে, তবে তাদেরকে কোনো মন্তব্যের জন্য পাওয়া যায়নি। মানবজমিন পত্রিকা লিখছে যে নানা কৌশলে একটা নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং বিরোধী দল হিসেবে বিএনপিকে ক্ষমতাহীন করতে একটা বড় পরিকল্পনা করেছিল তখনকার সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার, এবং এই পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকায় ছিলেন তৎকালীন ডিজিএফআই ও সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। এদের মধ্যে কয়েকজন এরই মধ্যে গ্রেফতার হয়েছেন, মানে জেনারেল মাসুদ উদ্দিন গ্রেফতার হয়েছেন, জেনারেল শেখ মামুন খালেদ গ্রেফতার হয়েছেন, এবং এর বাইরে তৎকালীন নির্বাচন কমিশন ও প্রশাসনের একটা বড় অংশ এই পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছিল। সম্মিলিত এই পরিকল্পনার ফলে আওয়ামী লীগ তথাকথিত ভূমিধস বিজয় পায়। এবং এরপর মানবজমিন উল্লেখ করেছে যে তৎকালীন যে ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে সে সময় ক্ষমতা ছেড়ে আসা বিএনপিকে আসনের দিক থেকে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। এবং এক্ষেত্রে একজন সাবেক সেনা কর্মকর্তা ও সাংবাদিক আবু রুশদের একটি লেখা, যে লেখাটি তিনি বাংলাদেশ প্রতিদিনে ছাপিয়েছেন এই গ্রেফতারগুলো শুরু হওয়ার পর, সেটিকে সূত্র হিসেবে ব্যবহার করেছে মানবজমিন। সেই লেখায় 2008 সালের নিয়ন্ত্রিত নির্বাচনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আবু রুশ। সেই লেখাটিতে বলেছেন যে তার কাছে সে সময় এমন একটা গোয়েন্দা জরিপ হাতে আসে আরেক সেনা কর্মকর্তার সূত্রে, যেখানে তিনি সুস্পষ্টভাবে দেখতে পান যে 1/11 ওই নির্বাচনে বিএনপি 155-160টি আসনে জয়ী হবে এবং জোটভিত্তিক ভাবে নির্বাচন করলে এই আসন সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কঠোর নির্দেশনা ছিল সকল গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের সকল পর্যায়ে যে কিছুতেই বিএনপিকে 30টির বেশি আসন দেওয়া যাবে না, এবং এই নির্দেশনা এসেছিল স্বয়ং সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদের কাছ থেকে, কারণ তিনি নাকি বলেছিলেন যে কোনোভাবে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। সাংবাদিক আবু রুশ এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দুজনেই বলছেন, এবং মানবজমিন পত্রিকার এই রিপোর্টেও বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ ভারতের চাপের মুখেই মইনুল আহমেদ এই সিদ্ধান্ত নেন যে কোনো উপায়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মানে আমার মনে যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে যে ভারত এমন একটি কাজ যদি করতেই চায় এবং করিয়ে থাকে সে সময়কার সেনা কর্মকর্তাদের দিয়ে, তাহলে 2024-এর 5ই আগস্টের পর আমরা ক্রমাগতভাবে দেখলাম ডিজিএফআই এর বিভিন্ন সাবেক প্রধানরা সহ সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তারা ভারতে চলে গেছেন এবং ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এমনকি গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি হয়ে যাওয়ার পর কর্মরত সেনা কর্মকর্তা, জেনারেল পর্যায়ের কর্মকর্তাকে আমরা দেখেছি যে তিনি হঠাৎ পরিবার সহ উধাও হয়ে গেছেন এবং পরে তিনি যে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন সে খবর প্রকাশ হয়েছে। তাহলে এই জেনারেল মাসুদ উদ্দিন কিংবা জেনারেল শেখ মামুন খালেদ এদেরকে ভারত এই সব খবর প্রকাশ করবার জন্য কেন বাংলাদেশে থাকতে দিল সেটা একটা প্রশ্ন বটে। কিন্তু মানবজমিন পত্রিকা বলছে যে এই সূত্রে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসেনের গ্রেফতার হওয়া সময়ের ব্যাপার মাত্র, কারণ নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার যে কয়েকটি ধাপ ছিল এর মধ্যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, গোপনে ব্যালট পরিবহন এবং ছক অনুযায়ী নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশকে প্রভাবিত করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা ছিল কৌশলগুলোর অংশ। মানবজমিন পত্রিকা লিখছে যে 2008 সালের পাতানো নির্বাচনের অন্যতম কুশীলব তৎকালীন নির্বাচন কমিশনের 2 সদস্য ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এবং সোহুল হোসেন এখন নজরদারিতে আছেন বলে তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। মানবজমিন জানাচ্ছে যে এই সোহুল হোসেন তিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনও করতে চেয়েছিলেন, তবে আওয়ামী লীগের তরফে তাকে কোনো মনোনয়ন দেওয়া হয় নাই। এখন এই যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং জেনারেল শেখ মামুন খালেদের বরাতে রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে যে বেরিয়ে আসছে যে সে সময় অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে এবং সুনির্দিষ্ট আসনে ওই অতিরিক্ত ব্যালট ব্যবহার করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফলটা নিয়ে আসা হয়েছিল, তার দায় তৎকালীন কমিশনের জীবিত 2 কমিশনারের ওপরেই বর্তায় এবং 1/11-2 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ রিমান্ডেও এ সংক্রান্ত তথ্য দিচ্ছেন বলে গোয়েন্দা সূত্র মানবজমিনকে জানিয়েছে। এই যে চুক্তির আলোকে একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে, এই তত্ত্ব যে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বেরিয়ে আসছে এবং বিভিন্ন জনে বলছেন যে তখনও তাদের কাছে এ সংক্রান্ত তথ্য ছিল এবং এর মাধ্যমে সরাসরি ভারতের দিকে একরকমের আঙুল তোলা হচ্ছে যে এটা একটা ভারতের ষড়যন্ত্রেরই ফসল বটে। প্রশ্ন জাগে যে একই সঙ্গে তারেক রহমান এবং ভারত সুসম্পর্ক রক্ষা আর ভারতের কারসাজিতে 2008-এর নির্বাচন হয়েছিল আর 1/11 ঘটেছিল সে কথা বলে 1/11 কুশীলবদের বিচার করা তারেক রহমানের পক্ষে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে, তার সরকারের পক্ষে সম্ভব হবে কিনা। প্রশ্ন জাগে যে যদি ভারত সরকার, তৎকালীন ভারত সরকার এত বড় ষড়যন্ত্র করে বিএনপিকে এক রকমের রাজনীতিতে অকার্যকর করে ফেলবার সকল ব্যবস্থা সম্পন্নই করে থাকে, তাহলে এত বছর বাদে এই 17 বছর বাদে ভারতেরই এক রকমের গ্রিন সিগন্যালের সহযোগিতায় সমর্থনে তারেক রহমানের পক্ষে বাংলাদেশে ফেরা সম্ভব হতো কিনা।
মানে অনেকগুলো হিসেব নিকেশ মিলছে না। তবে এগুলো কি শুধুই বাংলাদেশের সংবাদ মাধ্যম বা বিশেষ বিশেষ সম্পাদকদের উৎসাহে লেখালেখি হচ্ছে কিনা, নাকি সত্যি তারেক রহমান 2008 সালের নির্বাচনটিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে এরও বিচার চাইবেন, তা দেখবার জন্য আসলে অপেক্ষা করতে হবে। সত্যি মানব জমিন যেমন বলছে ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সোহুল হোসেন এ দুজনকে তারেক রহমান সরকার গ্রেফতার করে কিনা। কোন কৌশলে দেশে ফিরছে আওয়ামী লীগ, যা জানালেন শমা রেজাউল করিম। যদি আপনারা চান আপনারা নিজের মতো করে সেই নিউজটা পড়ে নিতে পারেন। আমি শিরোনামটা বলে দিই, খুব শিগগিরই আমরা দেশে ফিরব, আওয়ামী লীগ নেতা শমা রেজাউল করিম, এটা হলো শিরোনাম। তিনি সেখানে বিস্তারিতভাবে বলছেন, আমরা সেটা পড়বো, আমরা আলোচনা করবো এবং জানার চেষ্টা করব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লন্ডন ভিত্তিক চ্যানেল এসটিভিতে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, আমি বোধহয় ভুল বলছিলাম, কৃষিমন্ত্রী শমা রেজাউল করিম আওয়ামী লীগের দেশে ফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। মঙ্গলবার গত 31শে মার্চ, অর্থাৎ গতকালকে, আজকে কিন্তু 1 এপ্রিল, গতকালকে তিনি কথা বলছেন। প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় দেশে ফেরার মতো কোনো নিশ্চয়তা ছিল না, তবে বর্তমান রাজনৈতিক সরকারের প্রতি একটি আস্থার জায়গা তৈরি হওয়ায় তারা ফেরা নিয়ে আশাবাদী। এখন এখানে প্রশ্ন আসতে পারে, বর্তমান সরকারের উপর আওয়ামী লীগ কীভাবে আস্থা রাখতে পারেন? বর্তমানে আমরা তো দেখলাম যে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে শেখ হাসিনার নামে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হতে হলো, 5 দিনের রিমান্ড, বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখতেছি। আর এই সরকারের উপর আওয়ামী লীগ কীভাবে আস্থা রাখে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, সেটাও কিন্তু তিনি এখানে স্পষ্ট করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারো কাছ থেকে কোনো নিশ্চয়তা পাইনি, মানে কারো কাছ থেকে না, বর্তমান সরকার বলেন বা প্রশাসনের কোনো কর্মকর্তা বলেন বা বাইরের কোনো শক্তি বা শক্তিধর কোনো রাষ্ট্রপ্রধান, মানে কারো কাছ থেকেই আওয়ামী লীগ কোনো নিশ্চয়তা পায় নাই। আগের সরকারের অর্থাৎ ইউনূস সরকারের মানুষের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, কিন্তু বর্তমান সরকার যেভাবে নির্বাচিত হোক, খেয়াল করবেন তিনি কি বলতেছেন, বর্তমান সরকার যেভাবে নির্বাচিত হোক এটি একটি রাজনৈতিক দল ভিত্তিক সরকার, ফলে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে। তিনি আরো বলেন, আমরা মনে করি তারা সংবিধান ও মানুষের অধিকার মেনে চলবে। তারা বলতে বর্তমান সরকারকে তিনি বুঝাচ্ছেন। শমা রেজাউল করিম বলতেছেন যে আমরা, তিনি কিন্তু আমি বলেন নাই, আমরা বলছেন। তার মানে কি? আর তিনি তো আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। মানে আওয়ামী লীগ মনে করতেছে যে বর্তমান সরকার সংবিধান ও মানুষের অধিকার মেনে চলবে। আমরা যেটার প্রতিফলন ইতিমধ্যে দেখতেছি, সংসদের সংবিধানের পক্ষে বর্তমান সরকারের অবস্থান, সেটা কিন্তু স্পষ্ট। যদি তা না করে, এখানে আবার সংশয়, প্রশ্ন, সন্দেহ, মানে এইটা আমরা মনে করতেছি যে বর্তমান সরকার সংবিধান মেনে চলবেন এবং মানুষের অধিকার মেনে চলবেন। আর যদি তা না করেন, তাহলে অতীতের মতো জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে নামতে আমরা প্রস্তুত। আমরা প্রস্তুত, তার মানে কি? মানে আওয়ামী লীগ প্রস্তুত। যদি বর্তমান সরকার সংবিধান মেনে চলেন, জনগণকে মেনে চলেন, জনগণের অধিকার মেনে চলেন, ঠিক আছে, তাহলে এই বর্তমান সরকারের উপর আস্থা আছে, ভরসা আছে। আর যদি তা না করেন, তাহলে তারা রাজপথে যে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে নামার জন্য অলরেডি তারা প্রস্তুত। দেশে ফেরার সময় সম্পর্কে জানতে চাইলে শমা রেজাউল করিম বলেন, খুব শিগগিরই আমরা দেশে ফিরব, খুব শিগগিরই। নির্দিষ্ট দিন তারিখ বলতে পারছি না, তবে মানসিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ওই যে আওয়ামী সভানেত্রীর একটা বক্তব্য আমি প্রথমে যেটা বললাম, তিনি বলছিলেন আপনারা মানসিক প্রস্তুতি নেন এবং অন্যান্য প্রস্তুতি নেন, যেতে হবে দেশে, নামতে হবে দেশের ময়দানে। সেই মানে বক্তব্যের পরিপ্রেক্ষিতে, মানে নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাদের মানসিক প্রস্তুতি নেওয়া একেবারে মানে সম্পূর্ণ, প্রায় সম্পূর্ণ। তারপরে দেখেন কি বল, তিনি অভিযোগ করেন, তিনি আবার অভিযোগ করছেন, অতীতে দেশে না ফেরার অন্যতম কারণ ছিল নিরাপত্তাহীনতা। এই যে অনেকে বলে না যে আওয়ামী লীগ দেশে কেন ফিরে নাই, ভাবে দলটা শেষ হয়ে যাবে, কেন দেশে ফিরে নাই ডক্টর ইউনূসের শাসনামলে, সেইটা তিনি বলছেন যে অতীতে দেশে ফেরা ছিল অন্যতম, দেশে ফেরা না ফেরার কারণ ছিল অন্যতম কারণ হলো নিরাপত্তাজনিত কারণ, নিরাপত্তাহীনতা। এখানে আবার বলছেন রাস্তাঘাটে মব সহিংসতার আশঙ্কা ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিহত হয়েছেন। সেই পরিস্থিতি বন্ধ হলে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে আমরা আইনি লড়াই করতে পারবো বলে বলেন তিনি। যদি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেন, মপতন্ত্র না থাকেন, তাহলে তাদের সামনে যতগুলো দেওয়াল তুলে দেওয়া হয়েছে সেই দেওয়াল টপকানো বা সেই দেওয়াল সরিয়ে ফেলা তাদের কাছে কোনো ব্যাপার না বলে তার এই বক্তব্য শুনে আমার মনে হলো। সাক্ষাৎকারে তিনি বর্তমান সরকারের প্রতি আংশিক আস্থা প্রকাশ করে বলেন, আংশিক, পরিপূর্ণ আস্থা না, আংশিক আস্থা প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক সরকার হিসেবে তারা অন্তত জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, এমন প্রত্যাশায় তাদের দেশে ফেরার আত্মবিশ্বাস বাড়িয়েছে। বর্ণনায় আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থার ঘাটতি থাকলেও বর্তমান রাজনৈতিক সরকারের উপর কিছুটা আস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। প্রিয় দর্শক, আমি তো প্রায় ভিডিওতে এই সমস্ত কথা বলি এবং এই বিষয়ে আলোচনা করি যে আওয়ামী লীগ ফিরে আসবে, দুর্বার গতিতে ফিরে আসবে। আমি একজন প্রবীণ রাজনীতিবিদ, তার বক্তব্য শুনলাম, তিনি স্পষ্টভাবেই বললেন যে আওয়ামী লীগ সরকারে যেভাবে ছিলেন, মানে 2008 থেকে আপনি যদি 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ধরেন, সেই সময়টুকুর মধ্যে আওয়ামী লীগ সরকারে থেকে যতটুকু শক্তি প্রদর্শন করছেন বা যতটুকু শক্তিশালী ছিল, মানে এটা বলা হয়েছে যে একটা দানব রাজনৈতিক দল, এত শক্তি, তার চেয়েও অনেক অনেক বেশি শক্তি সঞ্চয় ইতিমধ্যে আওয়ামী লীগ করে ফেলেছে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।